পদত্যাগকারীদের দলে ফেরানোর চেষ্টায় এনসিপি, জামায়াতের সঙ্গে সমঝোতা নির্বাচনী কৌশল আদর্শিক নয় বলছেন নেতারা। কিছু আসনে জোট নেতাদের অসন্তোষের মুখে পড়ার অভিযোগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচন আজ সকাল 8:30 থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো ক্যাম্পাস। মোটরসাইকেলে এসে পরপর 2টি গুলি। চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে হত্যা। যশোরে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল ব্যবসায়ীর, কারণ অনুসন্ধানে মাঠে পুলিশ। গ্যাস বিলও দিতেছি, আবার এদিকে আমরা কষ্টও করতেছি। কেন আমরা এই কষ্টটা করব? আগে ছিল 1300-1400, এখন হচ্ছে 2000 টাকা, তাও পাওয়া যায় না। শীতে রাজধানীতে তীব্র গ্যাস সংকট, কোথাও মেলে মাত্র 1 ঘন্টা। এলপিজির দাম নিয়েও নৈরাজ্য, ক্ষুব্ধ নগরবাসী। শিল্প কলকারখানায় নিশ্চিতের পর দেয়া হয় আবাসিকে, দাবি তিতাসের। এবং নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে তোলা হলো মাদুরোকে। নিজেকে নির্দোষ ও ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট বলে দাবি। পরবর্তী শুনানি 17 মার্চ। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। কিছু আসনে সহযোগিতা পেলেও বেশ কয়েকটি আসনে এনসিপিকে আসন ছেড়ে দেওয়ার কারণে অসন্তোষ রয়েছে জামায়াতের প্রার্থী সমর্থকদের, বলছেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। জোটবদ্ধ হলেও সমঝোতার ভিত্তিতে পাওয়া আসনগুলোতে এনসিপির বের হয়ে আসা কঠিন হবে, এমন মত বিশ্লেষকদের মাঝে। এদিকে এনসিপি জামায়াতের মধ্যে আদর্শিক নয়, নির্বাচনী জোট হয়েছে, এমন মন্তব্য করে দল থেকে পদত্যাগকারীদের দলে ফিরিয়ে আনার চেষ্টার ইঙ্গিত দিলেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। এবং তাদের যে সমমনা 8 দল রয়েছে, এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। নানা আলোচনা সমালোচনার পর গত 28শে ডিসেম্বর জামায়াতের সঙ্গে জোট করার ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যদিও এই সিদ্ধান্তে এনসিপির আদর্শিক বিচ্যুতি হয়েছে অভিযোগ তুলে পদত্যাগ করেন তাসনিম জারা, তাসনুবা জাবিন, মুশফিকুস সালেহীন সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। তবে জামায়াত এনসিপির জোটকে নির্বাচনী কৌশল বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে ভিন্ন মতাদর্শ থাকলেও একসঙ্গে কাজ করতে পারবে দুই দল। তবে জোটের আসন সমঝোতা কতটা সুফল দেবে এনসিপিকে তা নিয়ে রয়েছে সংশয়। তারা তো বিষয়টা ক্লিয়ার করেছে যে এটা একটা নির্বাচনী জোট। যদি সরকার গঠনের মতো অবস্থায় যায় সেটা অন্য হিসাব, কিন্তু যদি বিরোধী দলে থাকে তাহলে তো সমস্যা নাই। এনসিপির অবস্থানে থেকে কাজ করবে, জামাতের অবস্থানে থেকে কাজ করবে। 30টা সিটে তাদেরকে দেওয়া হচ্ছে, সেখানে তার জামাত তো একা না, বিএনপিও তো থাকবে। বিষয়টা অত ইজি না। এনসিপির ভোট বেজ অত স্ট্রং না, 3-4%-এর বেশি তাদের ভোটই নাই। ভোটের মাঠে অসহযোগিতার অভিযোগ তুলে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, কিছু আসনে জামায়াত সহযোগিতা করলেও অনেক জায়গায় জোটের নেতাদের মধ্যে রয়েছে অসন্তোষ। তাই দ্রুত আসন চূড়ান্তের আহ্বান নরসিংদী 2 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এনসিপির এই শীর্ষ নেতার। গত 70 বছরের ইতিহাসে অনেকগুলো পর্বে পরস্পর বিপরীতধর্মী মতাদর্শিক দলগুলো কিন্তু নির্বাচনী অ্যালায়েন্স করেছে। এটা আমাদের স্বাধীনতার পূর্বেও আছে, স্বাধীনতার পরেও আছে। এখনো তো আনুষ্ঠানিক ঘোষণা আসে নাই। কিছু কিছু আসনে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলাম নিজ উদ্যোগেই সেখানে তাদের প্রার্থী বসিয়ে দিয়েছে এবং আমাদের প্রার্থীদেরকে সহযোগিতা করছে। কিন্তু এটা সব আসনের বাস্তবতা না এই মুহূর্তে। অনেক আসনে এখনো জামায়াত ইসলামের প্রার্থীরা, মানে যেখানে মোটামুটি নিশ্চিত বা বোঝা যাচ্ছে যে ওখানে আমাদের প্রার্থীরাই পাবেন, সেখানে জামায়াত ইসলামের প্রার্থীরা এখনো মাঠে সক্রিয় আছে। তাদের নেতাকর্মীরা কোনো কোনো ক্ষেত্রে এটা মেনে নিতে পারছে না যে নতুন প্রার্থী এখানে আসবে। আবার অ্যাট দ্য সেম টাইম তারা এটাও বলছেন যে যদি চূড়ান্ত সিদ্ধান্ত আসে তাহলে আমরা জোটের প্রার্থীকে সর্বাত্মক সহযোগিতা করব। এদিকে পদত্যাগ করা নেতাকর্মীদের চিঠি গ্রহণ করা হয়নি মন্তব্য করে রোববার সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, তাদের দলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যারা পদত্যাগ করেছেন আমাদের কাছে তাদের পদত্যাগের পত্রটা জমা দিয়েছেন এবং আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি সেটা গ্রহণও করি নাই। তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে এবং আমরা মনে করি যে আমরা একটা সুষ্ঠু সমাধানে আমরা পৌঁছাতে পারবো। শীঘ্রই 11 দলীয় জোটের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানান এনসিপির এই শীর্ষ নেতা। আমরা খুব অল্প সময়ের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্তে আমরা উপনীত হব এবং সে সময়টাতে আপনারা জানতে পারবেন যে ঠিক কতটি আসনে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে চক্রান্ত রুখে দিয়ে সুন্দর দেশ গড়তে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। রাজধানীতে আইসিসি আয়োজিত মুখ সভায় এ কথা বলেন তারা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে ৭১-এর বিরোধী শক্তি যেন রাজনীতিতে ভূমিকা রাখতে না পারে তা নিশ্চিতে তারেক রহমানকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানায় গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এসে প্রতিদিনই শোক ও সমবেদনা জানাচ্ছেন বিভিন্ন দল ও সংগঠনের নেতারা। এরই ধারাবাহিকতায় সোমবার শোক বইয়ে স্বাক্ষরের পর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বামপন্থীদের জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা। এছাড়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিও আসেন শোক জানাতে। ভোট কেন্দ্রিক যে রাজনৈতিক সংকট এইটা যাতে আর কখনো তৈরি না হয়, তারেক রহমান এই বিষয়ে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আমরাও আমাদের যে লড়াই করছি এর জন্য সেটা আমরা লড়াই চালিয়ে যাব। মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি এবং ৯০-এর গণ অভ্যুত্থান এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন যে বাংলাদেশ, একটা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, সেটা গড়ে তুলতে চাই। এদিকে রাজধানীর একটি হোটেলে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আন্তর্জাতিক চেম্বার অব কমার্স আইসিসি আয়োজিত শোক সভায় যোগ দেন দেশের সব ব্যবসায়ী সংগঠনের নেতা ও শিল্প উদ্যোক্তারা। এ সময় বিএনপি নেতারা বলেন, শুধু গণতান্ত্রিক উন্নয়নই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রেখেছিলেন বেগম খালেদা জিয়া। সব অর্থনৈতিক সংস্কারের পেছনে শুরুতে জিয়াউর রহমান সাহেব, পরবর্তী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের মূল যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে উনি রাজনীতিকরণ করতে দেয় নাই। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। এ সময় তিনি অভিযোগ করেন, দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র চলছে। চক্রান্ত রুখে দিয়ে সুন্দর দেশ গড়তে ব্যবসায়ী সহ সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে, কিন্তু সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আপনারা যারা আছেন, নেতৃত্ব দিচ্ছেন অর্থনৈতিক ক্ষেত্রে, আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি। তবে নেত্রীর প্রতি আমাদের সত্যিকার অর্থে শ্রদ্ধা জানানো হবে। শুধু গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক নয়, বেগম খালেদা জিয়া দেশের সমৃদ্ধশালী অর্থনীতির প্রতীক ছিলেন বলেও মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। আমাদের আরেকজন আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রথম দিনে আপিল করেছেন ৪২ জন। কার্যক্রম চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। সিইসি জানিয়েছেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো, সবার সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আশাবাদী তিনি। এদিকে যাচাই বাছাইয়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন বাদ পড়া প্রার্থীরা। সারা দেশে ২,৫৬৮ জন সম্ভাব্য প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রোববার ১,৮৪২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়, আর ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসাররা। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু করেছেন বাছাইয়ে বাদ পড়া সম্ভাব্য প্রার্থী ও সংক্ষুব্ধ ব্যক্তিরা। আবেদন কার্যক্রম চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিলের জন্য অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করেছে ইসি। আপিল করতে এসে ভোটের মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। স্বাক্ষর করেছেন এই প্রায় ৫,০০০ মানুষ এত অল্প সময়ে। ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি, তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। ইলেকশন কমিশন আমার জীবন হুমকির মুখে ফেলে দিয়েছেন এই ১% জনসমর্থন আদায় করার কথা বলে। আমি যখন ওটা দাখিল করতে যাব, আমাদের উপর হামলা হয়ে আমাদের অনেকগুলা পেজ তারা ছিনিয়ে নিয়ে যায়। এখনো মব চলতেছে, বড় বড় দলের প্রার্থীরা আমাদের ছোট দলগুলোর উপরে সরাসরি ওনারা হস্তক্ষেপ করছে। ইসির নিরপেক্ষতায় আপিলে প্রার্থীটা ফিরে পাওয়ার আশার কথাও জানান আবেদনকারীরা। আমার নামে কোনো মামলা আছে কিনা এই জায়গাটা আমি শূন্য করে রেখেছি, এই ত্রুটিতে আমাকে বাতিল করা হয়েছে। আপিলটা গ্রহণ হলে আমি আমার মনোনয়নটা পেয়ে যাব। তবে বাধা এবং হামলায় কারো অভিযোগ আপিলে থাকলে তা আমলে নেবে কমিশন। রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না। আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। এদিকে সকালেই আপিল গ্রহণস্থল পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। শেষ পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো থাকবে বলে জানান তিনি। ইনশাল্লাহ আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। আপিল শেষে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে। ১৯ জানুয়ারি থাকছে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ। ২০ তারিখ প্রতীক বরাদ্দের পরদিন থেকে প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠার ২ দশক পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচন হচ্ছে আজ। একই সঙ্গে হচ্ছে হল সংসদ নির্বাচনও। সকাল 8:30 থেকে বিশ্ববিদ্যালয়ের 5টি ভবনের 39টি কেন্দ্রে 178টি বুথে ভোট গ্রহণ করা হবে। চলবে বেলা 3টা পর্যন্ত। নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 23টি পদের বিপরীতে প্রার্থী 157 জন। মোট ভোটার
445 জন। নির্বাচনে ছাত্রদল ও ছাত্র অধিকার, ছাত্র শিবির, বামপন্থী দল ও জাতীয় ছাত্র শক্তি সমর্থিত 4টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা রয়েছে। এর আগে নানা কারণে 3 দফায় স্থগিত হয় জাকসু নির্বাচনের ভোট গ্রহণের তারিখ। ভোটের কারণে আজ বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রতিষ্ঠার 2 দশক পর এবার প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে পূর্ণ প্রস্তুতি দেখতে পাচ্ছি নির্বাচনের। আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীদের মধ্যে যেমন উৎসবের আমেজ রয়েছে, ঠিক তেমনি এখানে আমরা নিরাপত্তা বাহিনীর সতর্ক অবস্থানও দেখতে পাচ্ছি। একই সঙ্গে দর্শক আপনাদেরকে জানাতে চাই, আজ সকাল 8:30 থেকে বিশ্ববিদ্যালয়ের 5টি ভবনের 39টি কেন্দ্রের 178টি বুথে ভোট গ্রহণ হবে, যা বেলা 3টা পর্যন্ত সময় 3টা পর্যন্ত একটানা এই ভোট গ্রহণ চলতে থাকবে। এর মধ্য দিয়ে 1 বছরের জন্য গঠিত হবে 23 সদস্যের ছাত্র সংসদ নির্বাচন এবং গঠনতন্ত্র অনুযায়ী এই সংসদে উপাচার্য ও কোষাধ্যক্ষ পদাধিকার বলে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও কোষাধিকার হবেন। আর একটি মাত্র ছাত্রী হল রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এই ছাত্রী হলের 15 সদস্য বিশিষ্ট হল সংসদ রয়েছে। এই হল সংসদে হল প্রাধ্যক্ষ পদাধিকার বলে সংসদের সভাপতি হবেন এবং আবাসিক শিক্ষকদের একজন টিউটরদের মধ্য থেকে কোষাধ্যক্ষ হবেন। আর এর আগে আমরা যদি একটু কথা বলেছিলাম শিক্ষার্থীদের সঙ্গে, এখানে আসার পরপরই শিক্ষার্থীরা আমাদেরকে বলছিলেন যে তারা তাদের আজকের এই উৎসবমুখর পরিবেশ, অর্থাৎ দীর্ঘ 2 দশক পর যখন তাদের এই নির্বাচনটি শুরু হয়েছে, নির্বাচনের এই 2 দশক পর তারা আবারও তাদের শিক্ষার্থী সংসদের জন্য ভোট দিতে পারছেন। তারা প্রত্যাশা করছেন যে যেসব প্রার্থীরা তাদের জন্য কাজ করবে তাদেরকেই তারা ভোট দেবেন। 2005 সালে কলেজ থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন 2005-এ ছাত্র সংসদ সম্পর্কিত কোনো ধারা না থাকায় প্রতিষ্ঠার পর একবারও জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহুবার নির্বাচনের দাবি করলেও আইনি জটিলতার কারণে তা আয়োজন করা যায়নি। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে গত 28 অক্টোবর জাকসু নীতিমালা প্রণয়ন করা হয়েছিল। তবে জগন্নাথ কলেজ থাকাকালে মোট 14 বার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। আর এই সঙ্গে দর্শক আপনাদেরকে আরও জানাতে চাই যে এবারের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনে মূলত 4টি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং এখানে মোট 16,445 জন ভোটার রয়েছেন। তারা বিকাল 3:30 পর্যন্ত ভোট প্রদান করবেন এবং তাদের এই ছাত্র সংসদ নির্বাচনটিকে সফলভাবে আয়োজন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। যুক্ত ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, জানছিলাম জাকসু নির্বাচনের সর্বশেষ। এবার অন্য প্রসঙ্গ। চট্টগ্রামের রাউজান উপজেলায় যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা যুবদল নেতা জানে আলমকে পরপর 2টি গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন চট্টগ্রামের রাউজানের যুবদল নেতা জানে আলম। দুর্বৃত্তরা জানান, রাত 8টার দিকে রাউজানের পূর্ব গুছরা এলাকায় জানে আলমকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে 2টি গুলি লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসক। সন্ধ্যার পরে ওর এলাকায় ওর যে বাড়িতে যেখানে উনি আড্ডা দেয় নেতাকর্মীদের সাথে বসে, ওখানে এই ঘটনাটা হয়েছে। এই সন্ত্রাসী যে হোক না কেন, যেই দলের হোক, এই সন্ত্রাসীগুলো যেন ধরা পড়ে। এই ধরনের মানুষের হত্যা করি এই আওয়ামী লীগের বিটির মেসেজ দিত সাথে রাউজানের নদী নির্বাচনী পরিবেশ নাই। বর্তমানে যে হত্যাকাণ্ড ঘটছে, এই হলো সুষ্ঠু বিচার যদি না হয়, তাহলে আর 12 তারিখ যে নির্বাচন হইব, এই নির্বাচন যুগে বিরূপ প্রতিক্রিয়া হইব। এই ঘটনাগুলো যদি বন্ধ করতে হয়, অবৈধ অস্ত্রগুলো অবশ্যই উদ্ধার করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হতে হবে। রাউজানের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সমর্থক ছিলেন জানে আলম। সময় সংবাদ, চট্টগ্রাম। যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়
সোমবার সন্ধ্যায় মনিরামপুর উপজেলার ঝুমু বিউটি পার্লারের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ। এ সময় মোটরসাইকেলে 3 যুবক এসে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় রানার। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে জানতে পারেনি পুলিশ। শীত এলেই রাজধানীতে তীব্র হয় গ্যাস সংকট। ব্যতিক্রম হয়নি এবারও। বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন 1 ঘন্টা পাওয়া যায় গ্যাস, তাও গভীর রাতে। সংকটের দীর্ঘস্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। তিতাস বলছে, অর্থনৈতিক অগ্রাধিকার বিবেচনার আগে শিল্প, বিদ্যুৎ ও সার কারখানায় সরবরাহ নিশ্চিত করে আবাসিকে দেয়া হচ্ছে গ্যাস। অবৈধ সংযোগের কারণে অনেক বৈধ গ্রাহক গ্যাস পাচ্ছে না বলেও দাবি তিতাসের। আরও জানাচ্ছেন তাসনিয়া নিশাত মিম, ক্যামেরায় ছিলেন অনুপ দত্ত। রান্নার সব প্রস্তুতি নিয়ে চুলা জ্বালানোর নিরন্তর চেষ্টায় গৃহবধূ জুলিয়ানা গোমেজ। তবে গ্যাসের যেন আরই নগরবাসীর। বহু সাধনায়ও দেখা মেলে না অগ্নিশিখার। গ্যাসের সমস্যার জন্য এখন দুপুরে কোনো গেস্ট বাসায় অ্যালাউ করি না। যা হবে ডিনারে হবে, কারণ দুপুরে কোনোভাবেও রান্না করা যায় না। এমন চিত্র রাজধানীর মগবাজার, হাতিরপুল, সেন্ট্রাল রোড, কাঁঠাল বাগান সহ বিভিন্ন এলাকার। রান্না বন্ধ থাকায় বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনছেন অনেকে। কেউ কেউ বেছে নিচ্ছেন বিকল্প পথ। গ্যাস বিলও দিতেছি, আবার এদিক দিয়ে আমরা কষ্টও করতেছি। কেন আমরা এই কষ্টটা করব? আমরা দিন দিন অসুস্থ হয়ে যেতেছি একবেলা খাওয়ার জন্য। এখন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। সিলিন্ডার পাওয়া গেল, আগে ছিল 1300-1400, এখন হচ্ছে 2000 টাকা, তাও পাওয়া যায় না। গ্যাস নিতে ফিলিং স্টেশনগুলোতেও দেখা গেছে যানবাহনের সারি। গ্রাহকরা বলছেন, গ্যাসের চাপ কম থাকায় 2-3 ঘন্টা দাঁড়িয়েও মিলছে না গ্যাস। আমরা যেটা 3 ঘন্টা ডিউটি করার দরকার, এটা আমরা আরো 6 ঘন্টা বাইরে যায়। এই যে স্কুল ডিউটি থাকে সকালবেলা 7টায়, আমার আসতে হয় 5টায় গ্যাস নেওয়ার কারণে। যখন 1-1.5 ঘন্টা আমরা সিএনজির সিরিয়ালে থাকতে হয়, তখন আমাদের ইনকামটা কমে। আমাদের প্রেশার থাকে কম, গ্যাসও থাকে কম, গাড়িতে দিতেও পারি কম। নগরবাসী চরম সংকটে থাকলেও তিতাস বলছে, অর্থনৈতিক অগ্রাধিকার বিবেচনায় আগে শিল্প, বিদ্যুৎ ও সার কারখানায় দেয়া হচ্ছে গ্যাস। অবৈধ সংযোগ বাড়ায় বৈধ গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না বলেও দাবি তিতাসের। আমাকে আগে প্রায়োরিটি বেস যেগুলো আছে সেগুলোকে সরবরাহ দেওয়ার পরে আবাসিকের কথাটা আমরা বিবেচনা করি। আমি কিন্তু 165 মিলিয়ন গ্যাস দিয়ে যাচ্ছি ঢাকাতে, কিন্তু তারপরও ক্রাইসিস। অবৈধ গ্রাহকরা নিয়ে নিচ্ছে বৈধ গ্রাহকদের গ্যাসগুলো। প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়া তিতাসের সম্ভব না। দেখা যাচ্ছে যে আমরা লাইন কাটছি, আবার 3 দিন পরে ওনারা আবার লাইন নিয়ে নিচ্ছেন। তথ্য ছাড়া আমার পক্ষে কি এই পুলিশিং করা সম্ভব? আমার কাছে তো পুলিশ নাই, আমার কাছে তো এনএসআই নাই, ডিজিএফআই নাই, এগুলো আমার কাছে নাই। সংকট নিরসনে যৌক্তিক দামে এলপি গ্যাস সরবরাহ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। প্রতি বছর গড়ে 150 করে জ্বালানি দক্ষতা বাড়ছে। সচেতনতা বাড়ানো যেমন প্রয়োজন, গ্যাসের অপচয় যাতে না হয়, অন্যদিকে দক্ষ মেশিনারি, এনার্জি এফিশিয়েন্ট বয়লার, এনার্জি এফিশিয়েন্ট ক্যাপটিভ জেনারেটর, যেখানে ওয়েস্ট হিট বের হয়ে যাচ্ছে সেটাকে ইউটিলাইজ করা। গৃহস্থলিতে গ্যাস সাপ্লাইটা বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু তাদের যেটা করতে হবে, এলপিজির সাপ্লাইটাকে ঠিক রাখতে হবে, একদম কমপ্লিট থাকতে হবে, যাতে করে বার্ক যেই দামে বলছে সেই দামে যেন সিলিন্ডার পায়। এদিকে এলপি গ্যাসের দাম নিয়ে চরম নৈরাজ্যের মধ্যেই গত রোববার 12 কেজি সিলিন্ডারের দাম বেড়েছে 53 টাকা। যদিও সরকার নির্ধারিতের চেয়ে প্রায় দ্বিগুণ দামে গ্রাহককে কিনতে হচ্ছে এলপিজি। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। জুলাই যোদ্ধা সুরভির সঙ্গে ন্যায় বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার মধ্যরাতে সদ্য জামিনে মুক্তি পাওয়া সুরভির খোঁজ খবর নিতে গিয়ে একথা বলেন তিনি। এ সময় নাহিদ বলেন, কিছু কিছু গণমাধ্যম নির্বাচন সামনে রেখে গণ অভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকা ব্যক্তিদের চরিত্র হননের চেষ্টা করছে। সুরভির ঘটনাটিও তারই ধারাবাহিকতা বলে মন্তব্য করেন তিনি। এর আগে সোমবার সকালে এক সাংবাদিকের করা অপহরণ ও চাঁদাবাজির মামলায় আদালতে তুলে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এমন খবরে ততক্ষণে বিক্ষোভ শুরু করেন ছাত্র জনতা। পরে রিভিশন আবেদন করলে এদিন রাতেই তার রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুর করেন আদালত। নির্বাচনকে ঘিরে যদি দেখি যে মিডিয়া নিরপেক্ষ অবস্থান না নেয়, বেশিরভাগ মিডিয়া কোন একটা দলের পক্ষে অবস্থান নেয়, কারণ আমরা স্পষ্ট এটা দেখতেছি, দেশের বড় 2টি মিডিয়া হাউসের সম্পাদক তারা একটি দলের মঞ্চে উঠে বক্তৃতা দিচ্ছে, একটা দল বিজয়ী হবে সেই ধরনের প্রচারণা করছে। স্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের পরিকল্পনা যারা করতেছে তারা সফল হবে না।
রংপুরের ৬টি আসনে বৈধ ৪৪ প্রার্থীর ৩ জনের কোনো নগদ অর্থ এমনকি বার্ষিক আয়ও নেই। তবে সম্পদের দিক থেকে এগিয়ে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা। এনসিপির প্রার্থী আখতার হোসেনের নগদ অর্থ রয়েছে ১৩ লাখ, আর আল মামুনের বার্ষিক আয় ২৬,৬৪,৭৭৮ টাকা। অন্যদিকে তৃতীয় রেঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানীর রয়েছে ৪০ লাখ টাকার গাড়ি ও ১৫ ভরি স্বর্ণালঙ্কার। তবে বিশেষজ্ঞরা বলছেন, হলফনামায় প্রার্থীরা কতটা সত্য তথ্য দিচ্ছেন সেটি সঠিকভাবে যাচাই বাছাই করা গুরুত্বপূর্ণ। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুর সদর ৩ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী আব্দুল কুদ্দুস, রংপুর ৬ আসনের এবি পার্টির প্রার্থী সাদেকুল ইসলাম এবং রংপুর ৪ আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী উজ্জ্বল চন্দ্র রায়ের কোনো নগদ অর্থ এমনকি বার্ষিক আয়ও নেই। তবে রংপুর ১ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদের প্রার্থী আহসানুল আরিফিনের বছরে আয় ৩১,৫০০ টাকা থাকলেও কোনো নগদ অর্থ নেই। অন্যদিকে রংপুর ৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেনের নগদ অর্থের পরিমাণ ১৩ লাখ টাকা, বছরে আয় ৫,০৫,০০০ টাকা। এছাড়াও স্বামী স্ত্রী মিলে ১৭ লাখ টাকার স্বর্ণ রয়েছে। রংপুর ১ আসনের আরেক এনসিপি প্রার্থী আল মামুনের বার্ষিক আয় ২৬,৬৪,৭৭৮ টাকা, ৬৭,৮৪,১৫০ টাকার অকৃষি জমি এবং মোটরযান রয়েছে ২২,৬০,০০০ টাকার। এই তথ্যপত্রগুলো অন্যান্য যেই সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান আছে তাদের সাথে সহযোগিতার ভিত্তিতে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করাটা খুব জরুরি। রংপুর ৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার বার্ষিক আয় ২ কোটি টাকার বেশি, নগদ অর্থের পরিমাণ ১,৬৩,৪৮,৫৮৫ টাকা, আর স্ত্রীর রয়েছে ৩,৭৭,৮৯,২৮৮ টাকা। নিজের নামে ১০০ ভরি ও স্ত্রীর নামে রয়েছে ১০ ভরি স্বর্ণ। এছাড়াও স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি। রংপুর ৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নগদ টাকার পরিমাণ ৬০,৩২,৪০৫ টাকা, আর স্ত্রীর রয়েছে ৪৮,৯০,৯৩৮ টাকা। এছাড়া স্বামী স্ত্রী মিলে সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতের পরিমাণ ৫১,৮৩,৩৬৮ টাকা। জিএম কাদের ব্যবহার করেন ৮৪ লাখ, আর স্ত্রী ব্যবহার করেন ৮০ লাখ টাকা দামের গাড়ি। অন্যদিকে জামায়াতের হেভিওয়েট প্রার্থী রংপুর ২ আসনের এটিএম আজহারের বার্ষিক আয় ৮৯,৭৬০ টাকা, নগদ অর্থের পরিমাণ ৪৫,০০০। যারা জনপ্রতিনিধি হবেন তারা হলফনামায় যে তথ্যটা দেবেন সেই তথ্যটা অনুযায়ী ৫ বছরে অন্তত পক্ষে ৩ বার তার সম্পদের হিসাব বিবরণী জনগণের সামনে তাকে উপস্থাপন করতে হবে। এছাড়াও রংপুর ৩ আসনের তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানীর রয়েছে ৪০ লাখ টাকা দামের গাড়ি, ১৫ ভরি সোনা, ৪০ ভরি রূপা এবং ১ কোটি টাকা দামের অকৃষি জমি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। পর্যটন নগরী কক্সবাজার, এখানে যেমন রয়েছে নানামুখী সংকট, তেমনি রয়েছে অপার সম্ভাবনাও। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে মানুষের রয়েছে নানা প্রত্যাশা, যা চায়ের আড্ডায় উঠে এসেছে। চায়ের আড্ডায় কক্সবাজারবাসীর প্রত্যাশার কথা তুলে ধরেছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ফরজ। কক্সবাজারে 4টি সংসদীয় আসন। আমরা আজকে আছি কক্সবাজার ৩ সদর উপজেলা এলাকার চায়ের আড্ডায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে চায়ের আড্ডায় আসা মানুষের প্রত্যাশার কথা জানব। দীর্ঘদিন ধরে যারা রোহিঙ্গা আছেন, আমাদের জনপ্রতিনিধি যারা হবেন তাদেরকে অতি দ্রুত তাদের প্রত্যাবাসন করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা চাই মাদক মুক্ত কক্সবাজার হোক। যারা নির্বাচিত হবে ওনারা যেন আমাদের পর্যটকদের জন্য নিরাপত্তার দিক দিয়ে জোরদার করতে পারে। বাংলাদেশের সেরা পর্যটন নগরী করতে পারবে যারা নির্বাচিত হবে, তার কাছে এই আশাই করি। কক্সবাজার স্বাস্থ্যক্ষেত্র খুবই নাজুক অবস্থা, এখানে ৫০০ বেডের একটি হসপিটাল হোক। কক্সবাজারে সরকারি কোনো বিশ্ববিদ্যালয় নেই, আমরা চাই এমন একটি প্রাপ্তি আসুক যে প্রতিষ্ঠান করতে পারবে। আমাদের একটাই দাবি থাকবে, এটা সুন্দরভাবে কক্সবাজারটা পরিচালনা করুক। গাইবান্ধায় 2টি বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের চালক সহ 2 জন নিহত হয়েছেন। সোমবার রাত 8টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা রংপুর মহাসড়কের কালীতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বোঝাই একটি ড্রাম ট্রাক দ্রুত গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেমে থাকা একটি বালু বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে চলন্ত বালুবাহী ট্রাকের চালক ও তার সঙ্গে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ 2টি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় উপর দিয়ে বয়ে চলেছে শৈত্যপ্রবাহ। শীত পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানীর হাতিরঝিল এলাকায় আছেন সহকর্মী ফারিনা ফারুকি ও কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী
SM রাশেদ এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। শুরুতেই যাচ্ছি ফাহরিয়া ফারুকির কাছে। আজ 21শে পৌষ, এর মাঝেই বেশ কিছুদিন ধরে শীতের দাপট চলছে রাজধানী জুড়ে। আমি আজ এই মুহূর্তে অবস্থান করছি হাতিঝিল এলাকায়। হাতিঝিল এলাকায় আজ তুলনামূলকভাবে অন্যান্য দিনের তুলনায় কুয়াশার পরিমাণ কিছুটা কম হলেও শীতের দাপট কিন্তু আগেরই মতন আছে। আজকে আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে আজকে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি 11 ডিগ্রি সেলসিয়াস। আজকে আনুমানিক 7টার দিকে সূর্য উদয়ের কথা থাকলেও এখন ঘড়ির কাঁটায় 8টা বাজলেও সূর্যের দেখা নেই। তবে সূর্য না থাকলেও শীতের তীব্রতায় কিন্তু থেমে নেই মানুষের জনজীবন। মানুষজন এখন তাদের কর্ম উদ্যোগে রাস্তায় নেমে পড়েছেন, তারা নিজেদের কর্মযোগে অংশগ্রহণ করছে। রাজধানী জুড়ে আমরা ঠিক যেমনটি দেখেছি, রাজধানীতে এই শীতের দাপটে সবচেয়ে বেশি কষ্টের মুখে পড়েছেন রাস্তার খেটে খাওয়া মানুষেরা, নিম্ন আয়ের মানুষেরা। যেমনটি আমরা দেখতে পাচ্ছি, এখানে আজকে কুয়াশার পরিমাণ কিছুটা কম থাকলেও শীতের যে দাপট, সেই শীতের দাপটে কিছুটা জবুথবু মানুষের অবস্থা। এখানে আমরা আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে যতটুকু জেনেছি, গত 7 দিন থেকে রাজধানী সহ 7 জেলায় চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। সেই শৈত্যপ্রবাহের দাপট আরও বেশ কিছুদিন, অর্থাৎ 2 থেকে 3 দিনের মতন থাকতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। শীতের দাপটের সবথেকে বড় যেই ব্যাপারটি আসলে মানুষদেরকে কাবু করছে সেটি হলো হিমেল হাওয়া। আজকে সারাদিন থেকে 7 থেকে 12 মাত্রার বেগে যে হিমেল হাওয়া, উত্তরীয় হিমেল হাওয়া, সেই উত্তরীয় হিমেল হাওয়া প্রবাহমান থাকবে। এবং আবহাওয়া অধিদপ্তর যেই তথ্যটি জানিয়েছেন সেই তথ্য অনুযায়ী আজকের দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার কথা রয়েছে। এই ছিল রাজধানী থেকে আমার কাছে সর্বশেষ। এখন চলে যাব কুষ্টিয়ার রাশেদুল ইসলামের কাছে। কুষ্টিয়ার উপর দিয়ে আসলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ইতিমধ্যেই কিন্তু কুষ্টিয়ায় 9.4 ডিগ্রি রেকর্ড করেছে কুষ্টিয়ার আবহাওয়া অফিস। এবং এই যে দিনে দিনে যে শীতজনিত যে শীত বৃদ্ধি পাচ্ছে, এই কারণে কিন্তু শীতজনিত রোগও বৃদ্ধি পাচ্ছে বলে আমরা জানতে পেরেছি বিভিন্ন হাসপাতাল সূত্রে, বিশেষ করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কিন্তু ইতিমধ্যেই যে ধারণ ক্ষমতা তার থেকে প্রায় 4 গুণ বেশিতে কিন্তু রোগী ভর্তি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে এই আবাসিক মেডিকেল। রোটা ভাইরাস, সেই রোগগুলো কিন্তু বেশ আক্রমণ করছে আমরা দেখতে পেয়েছি। এবং নিউমোনিয়া, ডায়রিয়া এবং শীতজনিত যে রোগগুলো রয়েছে, রোটা ভাইরাস, সেই রোগগুলো কিন্তু বেশ আক্রমণ করছে আমরা দেখতে পেয়েছি। এবং ইতিমধ্যে বৃদ্ধ যারা আছে তারাও কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। কুষ্টিয়া আবাসিক মেডিকেল অফিসার তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে ধারণ ক্ষমতা, বিশেষ করে শিশু ওয়ার্ডে কিন্তু যে ধারণ ক্ষমতা 20টি সিটের বিপরীতে কিন্তু এখন পর্যন্ত প্রায় 106 জন শিশু রোগী কিন্তু অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যেই এই যে কুষ্টিয়ার যে ডায়রিয়া ওয়ার্ড রয়েছে, সেই ডায়রিয়া ওয়ার্ডে কিন্তু এখন পর্যন্ত প্রায় 65 জন রোগী কিন্তু অবস্থান করছে, যার অধিকাংশ রোগী কিন্তু শিশু এবং বৃদ্ধ যারা আছে। এবং এই যে অতিরিক্ত রোগী নিয়ে কিন্তু হিমশিম কাছে কুষ্টিয়ার বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতাল আমরা জানতে পেরেছি। এবং এছাড়া যে আপনার আবাসিক মেডিকেল অফিসার আমাদেরকে জানিয়েছেন, তারপর তাদের যে পরিমাণে ওষুধ এবং এই ওষুধ সরবরাহ রয়েছে তাতে তারা কোনো রকম চিকিৎসা চালিয়ে যেতে পারছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো শীতজনিত নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আরও জানাবে আমাদের রংপুরের সহকর্মী জীবন। পৌষের মাঝামাঝি সময় থেকে আমরা যেটি দেখছি যে পৌষের মাঝামাঝি সময়ে রংপুরের যে জেলাগুলো রয়েছে রংপুর বিভাগে, সেই জেলাগুলোর উপর দিয়ে কিন্তু মৃদু থেকে মাঝারি যে শৈত্যপ্রবাহ সেটি কিন্তু বয়ে যাচ্ছে এবং হাড় কাঁপানো শীত কাবু করেছে সব বয়সী মানুষকে। এই মুহূর্তে আমরা রংপুরের যে তাপমাত্রা সেটি দেখছি যে 11.9 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রায়। এটি আবার তেঁতুলিয়ায় কিন্তু 8.6 ডিগ্রি সেলসিয়াস এখন বিরাজ করছে এবং বিভাগের সবগুলো জেলাতেই কিন্তু বলা চলে যে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কিন্তু এই তাপমাত্রা বিরাজ করছে। এবং এই যে শীতের
যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু বাড়িয়ে দিয়েছে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাস। এই মুহূর্তে যদিও শহরের ভিতরে কুয়াশা সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু শহরের বাইরের যে এলাকাগুলো সেখানে কিন্তু কুয়াশায় আচ্ছন্ন আছে পথঘাট, এবং দিনের বেলায়ও কিন্তু যে গাড়ি ঘোড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে কিন্তু চলাচল করছে। এবং বলে রাখি, রংপুর অঞ্চল যেহেতু আসলে হিমালয়ের কাছাকাছি, একই সাথে রংপুরের উপর দিয়ে তিস্তা নদী বয়ে গেছে, সে কারণে চরাঞ্চলের মানুষরা যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক সমস্যা রয়েছেন। একই সাথে ছিন্নমূল মানুষ, শ্রমজীবী মানুষ, তারা কিন্তু অনেক বিপর্যস্ত সময় পার করছেন। এই মুহূর্তে আসলে গরম কাপড়ের প্রচন্ড অভাব। যারা ছিন্নমূল মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যদিও বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা তারা কিন্তু কম্বল বিতরণ করছেন, উষ্ণ কাপড় বিতরণ করছেন, তবে যারা ছিন্নমূল মানুষ রয়েছে তারা কিন্তু বলছেন যে এটি আসলে তারা কিন্তু অপ্রতুল। এবং একই সাথে হাসপাতালগুলোতে কিন্তু এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে শীতজনিত রোগের যে সংখ্যা, সেই রোগে কিন্তু মানুষের যে আক্রান্ত হওয়ার সংখ্যা কিন্তু বেড়েছে। এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই জানুয়ারি মাসে কিন্তু এখন পর্যন্ত 10 থেকে 12 জন রোগী কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এবং বাইরের যে হাসপাতালগুলো রয়েছে, সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে এখন পর্যন্ত 500-এরও বেশি মানুষ কিন্তু এই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এবং এই শীত আসলেই কিন্তু রংপুর অঞ্চলে আগুন পোহাতে গিয়ে কিন্তু অনেক মানুষ দগ্ধ হন, তারাও কিন্তু হাসপাতালে ভর্তি হন। তো সব মিলিয়ে যদি বলি যে এই রংপুর অঞ্চলের উপর দিয়ে যে হিমশীতল বাতাস বয়ে যাচ্ছে, সেটি কিন্তু মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং শীতে বিপর্যস্ত রংপুর অঞ্চল। সব মিলিয়ে এই ছিল রংপুর থেকে শীতের সবশেষ। দর্শক, দেশে বইছে শৈত্যপ্রবাহ। এ নিয়ে খবরাখবর জানছিলাম রাজধানীর হাতিরঝিল, এরপর কুষ্টিয়া এবং সর্বশেষ রংপুর থেকে যুক্ত ছিলাম। শুধুমাত্র বে টার্মিনাল নির্মাণে দীর্ঘসূত্রিতার কারণে প্রতিদিন 1 মিলিয়ন করে বছরে অন্তত 365 মিলিয়ন মার্কিন ডলার বাড়তি আয় থেকে বঞ্চিত হচ্ছে বন্দরের পাশাপাশি বাংলাদেশ সরকার। একই সঙ্গে নির্মাণ খরচও বেড়ে যাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে এ ধরনের প্রতিবেদন পাওয়ার পর চলতি বছরে বে টার্মিনাল নির্মাণ এগিয়ে নিতে তোড়জোড় শুরু করে দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 1 দশক ধরে নানামুখী দীর্ঘসূত্রিতায় আটকা পড়েছে পতেঙ্গা উপকূলবর্তী বে টার্মিনালের নির্মাণ কাজ। বিশেষ করে জমি অধিগ্রহণ, আর্থিক যোগান এবং বিনিয়োগকারী সংকটের সমাধান খুঁজতে চট্টগ্রাম বন্দরকে বেশি জটিলতায় পড়তে হয়েছে। ইতিমধ্যে আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে, এই বে টার্মিনাল নির্মাণ না হয় আগামীতে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের উদ্যোগতি সামাল দিতে যেমন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, তেমনি বছরে অন্তত 365 মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে হচ্ছে। প্রতিদিন আমাদের 1 মিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে, তাহলে বছরে 365 মিলিয়ন ডলার আমাদের খরচ হয়ে যাচ্ছে দেশের পয়সা। এই জন্য বে টার্মিনাল আমরা যত দ্রুত করতে পারবো ততই আমাদের এই টাকাটা সেভ হবে। 18,000 কোটি টাকার বে টার্মিনাল নির্মাণ প্রকল্পের প্রাথমিক অংশ হিসেবে 13,525 কোটি টাকা খরচ হচ্ছে মেরিন স্থাপনা উন্নয়নের পাশাপাশি ব্রেক ওয়াটার এবং অ্যাক্সেস চ্যানেল ড্রেজিংয়ে। এর মধ্যে ব্রেক ওয়াটার নির্মাণে ঋণ চুক্তি অনুযায়ী 650 মিলিয়ন মার্কিন ডলার ছাড় করেছে বিশ্বব্যাংক। নির্ধারিত সময়ের পরে শুরু হবে বিশ্বব্যাংকের ঋণের কিস্তি শোধের চাপ, আর তাই চলতি বছরের মাঝামাঝিতে নির্মাণ কাজ শুরুর চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জার্মান ভিত্তিক একটা কনসালটেন্ট মেসেস শেলহর্ন, তারা এই কাজটা করছে। তারা এটা জমা দেওয়ার পরেই আমরা পরবর্তী টেন্ডার ফেজে যাব। এটা চলমান আছে, আমরা আশা করছি আগামী মে-জুনের দিকে হয়তো টেন্ডার ফ্লোট হতে পারে। বঙ্গোপসাগরে পতেঙ্গা উপকূলবর্তী 850 একর জায়গার উপর নির্মিত হবে এই বে টার্মিনাল। দেখতে দেখতে সময় পেরিয়ে গেছে অনেকখানি। নানা জটিলতার কবলে পড়ে গড়ে উঠতে পারেনি প্রস্তাবিত বে টার্মিনাল। এতে আর্থিক ক্ষতির পরিমাণ যেমন বাড়ছে, ঠিক তেমনি এই অঞ্চলের বিজনেস হাব হয়ে ওঠার সম্ভাবনাও ক্রমশ নষ্ট হচ্ছে। প্রথম পর্যায়ে 2026 সালে এই বে টার্মিনাল অপারেশনে যাওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও এখন তা পিছিয়ে করা হয়েছে 2030 সাল। তবে এর মধ্যে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে অপারেশন শুরু করেছে। সে সঙ্গে লালদিয়া স্বতন্ত্র টার্মিনাল নির্মাণ এবং পরিচালনা করতে চুক্তিবদ্ধ হয়েছে ডেনমার্ক ভিত্তিক মার্সল্যান্ডের অঙ্গ প্রতিষ্ঠান এপি মুলার। বে টার্মিনাল যখন স্টাডি করা হয়েছিল তখন এপিএম ছিল না, পিসিটি ছিল না এবং মাথাবাড়িও ছিল না। এখন বে টার্মিনালের জন্য পর্যাপ্ত কার্গো আছে কিনা নতুন করে আমার মনে হয় যে ভলিউম অ্যাসেস করা দরকার। বে টার্মিনালের 3টি অংশের মধ্যে একটিতে সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি, দ্বিতীয়টিতে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এবং তৃতীয়টি চট্টগ্রাম বন্দর টার্মিনাল নির্মাণ করবে। কমল দে,
সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশের আসন্ন নির্বাচন মত প্রকাশের স্বাধীনতা ও জনগণের জন্য সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে জাতিসংঘ। সোমবার সদর দফতরে সময় সংবাদের এক প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ, তবে প্রয়োজন মতো কারিগরি সহায়তা দেওয়া হবে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। খ্রিস্টীয় বড়দিন ও নতুন বছরের ছুটি শেষে বেশ কিছুদিন পর জাতিসংঘ সদর দফতরে প্রেস ব্রিফিং। সোমবারের ব্রিফিংয়ে উঠে আসে বিশ্বের বিভিন্ন দেশের চলমান গুরুত্বপূর্ণ বিষয়। ব্রিফিংয়ে সময় সংবাদের এক প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। As you know, the national parliamentary election in Bangladesh is scheduled February 12. Will the United Nations send any observer to this election? No, so we do not. The UN. আমরা তা করি না। জাতিসংঘ নিজেও সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া পর্যবেক্ষক পাঠায় না। আমাকে খোঁজ নিতে হবে জাতিসংঘের কান্ট্রি অফিস নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কিনা। এই সহায়তা সাধারণত আমরা দিয়ে থাকি। Is offering any technical support. Bangladesh Nationalist Party BNP's acting chairman Tarek Rahman 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রে উত্তরণের পথে গুরুত্বপূর্ণ কিনা জানতে চাইলে মহাসচিবের মুখপাত্র সরাসরি জবাব না দিয়ে বলেন, নির্বাচনে বাংলাদেশের জনগণের পাশে থাকবে জাতিসংঘ। আমরা নির্বাচনে সমর্থন দেব এবং যা কিছু সম্ভব তা করব, যাতে বাংলাদেশের জনগণ তাদের দেশের জন্য তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। প্রেস ব্রিফিংয়ে ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযান, ইরানে বিক্ষোভ ও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিষয়ে জাতিসংঘের বক্তব্য তুলে ধরেন দুজারিক। জাতিসংঘ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে উল্লেখ করেন মুখপাত্র। বলেন, আগামী নির্বাচন মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখা সহ বাংলাদেশের জনগণের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে উঠেই নিজেকে নির্দোষ দাবি করলেন মাদুরো। একই সঙ্গে নিজেকে ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টও দাবি করেন তিনি। এদিকে মার্কিন গণমাধ্যমের তথ্য মতে এখনই জামিনের আবেদন করবেন না মাদুরো ও তার স্ত্রী। এর মধ্য দিয়ে শেষ হলো মাদুরোর প্রথম শুনানি। পরবর্তী শুনানি আগামী 17 মার্চ। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে সোমবার স্থানীয় সময় দুপুরে কারা পোশাকে নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে তোলে মার্কিন প্রশাসন। আদালতে প্রথম হাজিরায় নিজেদের নির্দোষ দাবি করেন মাদুরো ও তার স্ত্রী। মাদুরো বলেন, তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং একজন সৎ ব্যক্তি। তার বিরুদ্ধে মাদক চোরাচালান, ষড়যন্ত্র সহ মোট 4টি অভিযোগ রয়েছে। আদালতের বিভিন্ন সূত্র মতে জানা গেছে, এখনই জামিনের আবেদন করবেন না প্রেসিডেন্ট ও তার স্ত্রী। এর মধ্য দিয়ে শেষ হলো মাদুরোর প্রথম শুনানি। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 17 মার্চ। এর আগে নিউ ইয়র্কের আদালতে শুনানি চলাকালে মাদুরোর পক্ষে স্লোগান দেন বিক্ষোভকারীরা। ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে পাল্টা স্লোগান দেয় আরেক পক্ষ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া সোমবারের শুনানিতে ব্যক্তিগত কোনো আইনজীবী নিয়োগ করেননি। রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তাদের পক্ষে লড়েছেন। শুনানি শেষে মাদুরোকে এই আদালত থেকে হেলিকপ্টারে করে ব্রুকলিনের বন্দি শিবির মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। এখন আইনি প্রক্রিয়া শেষে কবে ও কি রায় হয় তা সময়ই বলে দেবে। এদিকে শুনানিতে মাদুরো নিজেকে নির্দোষ দাবি করার পর কিউবা, কলম্বিয়া, মেক্সিকো এবং ডেনমার্কের অঞ্চল গ্রিনল্যান্ডকেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন। বলেন, জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ভেনেজুয়েলার সামগ্রিক ইস্যু নিয়ে মার্কিন গুরুত্বপূর্ণ কিছু আইন প্রণেতার সঙ্গে বৈঠক করেছে ট্রাম্প প্রশাসন। বৈঠকে সার্বিক পরিস্থিতি ও ট্রাম্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
গেল শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও স্ত্রী সিলিয়াকে দেশটির রাজধানী কারাকাসের বাসভবন থেকে আটক করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। পরে হেলিকপ্টার, যুদ্ধজাহাজ ও সামরিক বিমানে করে তাদের নিউ ইয়র্কে আনা হয়। এই অভিযানের বৈধতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদও তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, আন্তর্জাতিক আইনের নিয়ম মানা হয়েছে কিনা তা নিয়ে তিনি উদ্বিগ্ন। নিরাপত্তা পরিষদে রাশিয়া আর চীনও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এটিকে রাষ্ট্রপ্রধানকে অপহরণ এবং সার্বভৌমত্বে সরাসরি হামলা বলে দাবি করেছে ভেনেজুয়েলা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মিয়ানমারের জাতীয় নির্বাচনের প্রথম দফার ভোটে জয় পেয়েছে জান্তা সমর্থিত দল ইউএসডিপি। প্রায় 90% আসন দখল করেছে দলটি। এতে রাখাইনে ভরাডুবি হয়েছে জাতিগত দলগুলোর। এরই মধ্যে দেশটির স্বাধীনতা দিবসেও জান্তা বাহিনীর হামলা থেকে রক্ষা পায়নি বাসিন্দারা। সাগাইং, মান্দালয় সহ বেশ কয়েকটি রাজ্যে বিমান হামলা ও গোলাবর্ষণে নিহত হয়েছেন অন্তত 10 জন। স্বাধীনতা দিবসে দেশজুড়ে সামরিক হামলা জোরদার করেছে মিয়ানমারের জান্তা বাহিনী। সাগাইং, মান্দালয়, চীন রাজ্য ও উত্তর শানে বিমান হামলা ও গোলাবর্ষণে নিহত হয়েছেন বেশ কয়েকজন। হামলায় ধ্বংস হয়েছে গ্রাম, হাসপাতাল ও একটি বৌদ্ধ মঠ। নিহতদের মধ্যে নারী, শিশু এবং এক ভিক্ষু রয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ভোটের আড়ালে যুদ্ধই জোরদার করছে সেনাবাহিনী। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর প্রথম ধাপের নির্বাচন শেষ করেছে মিয়ানমারের জান্তা সরকার। সরকারি ফল অনুযায়ী নিম্নকক্ষের 102টি আসনের মধ্যে 89টি জিতেছে জান্তা সমর্থিত দল ইউএসডিপি। তারা মোট আসনের 87% পেয়েছে। বাকি কয়েকটি গেছে ক্ষুদ্র জাতিগত দলগুলোর হাতে। এই পরিস্থিতিকে সেনা শাসনকে নতুন মোড়কে উপস্থাপনের কৌশল বলছেন পশ্চিমা কূটনীতিকরা। রাখাইন রাজ্যে এই নির্বাচন ছিল আরও বিতর্কিত। সিত্তে ও কিয়কফিউতে ভরাডুবি হয়েছে প্রভাবশালী রাখাইন নেতাদের। ডক্টর আইমং ও উবা সেনকে 3 গুণের বেশি ভোটে হারিয়েছে ইউএসডিপি প্রার্থীরা। স্থানীয়দের অভিযোগ, ভোটার উপস্থিতি কম থাকায় বেশিরভাগ ভোট পড়েছে সেনা ও প্রশাসনিক কর্মীদের। পুরো নির্বাচনের ফল আসবে 25 জানুয়ারির পর। তবে সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর জন্য সংরক্ষিত 25% আসন। তাই ভোটের ফল যাই হোক, ক্ষমতার চাবিকাঠি জান্তার হাতেই থাকছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বিদ্রোহী গোষ্ঠীগুলো এটিকে নির্বাচনের চেয়ে রাজনৈতিক প্রহসন হিসেবেই বেশি দেখছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইউরোপের বিভিন্ন দেশে তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। ফ্রান্স, বসনিয়া এবং নেদারল্যান্ডসের শহরগুলোতে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট ও ট্রাফিক ব্যবস্থা। এদিকে আগামী সপ্তাহেও তুষারপাত ও শৈত্যপ্রবাহ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। স্থানীয় সময় সোমবার প্যারিসে তীব্র তুষারপাতে ঢেকে যায় রাস্তাঘাট সহ শহরের বেশিরভাগ জায়গা। আইফেল টাওয়ার এবং পার্কের আশেপাশের এলাকা বরফের আস্তরণে ঢেকে যায়। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা মেতেও ফ্রান্স জানিয়েছে, রাতে তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যেও পর্যটকরা বেরিয়েছেন পরিবেশ উপভোগ করতে। ইউরোপের আরেক দেশ বসনিয়ার রাজধানীতে গেল 24 ঘন্টায় 50 থেকে 70 সেন্টিমিটার বরফ পড়েছে। এ কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বরফের স্তর জমে সড়ক, মহাসড়ক বন্ধ হয়ে গেছে। ব্যাহত হচ্ছে শহরের ট্রাম ও বাস চলাচল। স্থানীয় বাসিন্দারা বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করে যাচ্ছে প্রশাসন। অন্যদিকে নেদারল্যান্ডসের শহর আমস্টারডামেও বরফ জমে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। ডাচ রেলওয়ে কোম্পানি জানিয়েছে, রাজধানী সহ আশেপাশের অঞ্চলে বন্ধ হয়ে গেছে যাত্রীবাহী ট্রেন চলাচল। রাজধানীর শিপহল বিমানবন্দরে অন্তত 5 শতাধিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিমান অবতরণ। বরকতুল্লাহ, সময় সংবাদ। ভারতের নোংরা রাজনীতির শিকার মোস্তাফিজুর রহমান। তাকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেয় এমন মন্তব্য কলকাতার সাধারণ ক্রিকেট প্রেমীদের। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, রাজনীতিকে খেলার মাঠে নামিয়ে এনে ক্রিকেটকেই ছোট করা হচ্ছে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। এমন সিদ্ধান্ত শুধু একজন ক্রিকেটারকে ঘিরেই নয়, বরং প্রশ্ন তুলে দিচ্ছে কলকাতার ক্রীড়া ঐতিহ্য নিয়েও। কারণ কলকাতা শুধু রাজনৈতিক আন্দোলনের শহর নয়, এই শহর খেলার শহরও। এই শহরের রক্তে মিশে রয়েছে ফুটবল আর ক্রিকেটের আবেগ।
আর সেই আবেগের সবচেয়ে বড় ঠিকানা ইডেন গার্ডেন্স। বিশ্বের অন্যতম ঐতিহাসিক এই মাঠকে ক্রিকেটের নন্দনকানন বলেই চেনেন সমর্থকরা, যেখানে ম্যাচ মানে শুধু খেলা নয়, মানে সার্বজনীন উৎসবও। গ্যালারির গর্জনে কেঁপে ওঠা গোটা সিটি অব জয় কলকাতা। সেই গর্জন শোনার প্রতীক্ষায় যারা প্রহর গুনছেন নিজের শহর কেকেআরের হয়ে গলা ফাটাবেন বলে গলায় শান দিচ্ছিলেন, আজ তারা অনেকটাই হতাশায় মুহ্যমান। কলকাতার মতো এক ধর্মনিরপেক্ষ শহরে মুস্তাফিজকে নিয়ে এমন রাজনীতি হতে দেখে ক্ষুব্ধ শহরের সাধারণ ক্রিকেট প্রেমীরা। মুস্তাফিজুর রহমান একটা ফাস্ট বোলার, তাকে নেওয়া নিয়ে একটা অন্য ধরনের নোংরামি একটা রাজনীতি চললো, যেটা আমরা আশা করিনি। অন্তত কলকাতার টিম, বাংলার টিম তৈরি হচ্ছে, এটা নিয়ে যে নোংরা রাজনীতি রয়েছে আমার কাছে মনে হয় যে খুবই বাজে। খেলাধুলাটা আমরা কি বলি, রাজনৈতিক থেকে দূরে রাখো, তাই না? তা আমরা সেই রাজনৈতিকটাকেই আমরা ইনপুট করছি খেলাধুলার মধ্যে। আমার মনে হয় দু দেশেরই এই কূটনৈতিক স্তরে যাই হোক না কেন, খেলাধুলার অন্তত প্রভাবটা যাতে না পড়ে। কেকেআর কলকাতাবাসীর কাছে শুধু একটি ক্রিকেটের দল নয়, কলকাতার আবেগের প্রতীকও। ফলে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে যে বিতর্কে এই শহর ও তাদের প্রিয় দলকে জড়ানো হলো, সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন কলকাতাবাসী। এটা আগে থেকে মোটামুটি বোঝা গিয়েছিল যে মুস্তাফিজুরকে যদি বিসিসিআই আইপিএল খেলতে না দেয় বাংলাদেশের কোনো প্লেয়ারকেই, তাহলে ওরাও একটা এরকম কিছু স্টেপ নেবে, এটা ভাবা হয়েছিল ওদের দিক থেকে। হয়তো ওরা ঠিক আছে, বাট এটা তো একটা রাজনৈতিক ব্যাপার হয়ে গেছে। এখন ক্রিকেটটা এখন পুরোপুরি রাজনৈতিক ঢুকে গেছে। হিন্দু মুসলিম সব এক, আমরা সব এক মানি। খ্রিস্টানও থাকছে, হিন্দু থাকছে, মুসলিম থাকছে। এখানে সিকিউরিটি অনেক ভালো, মানে আপনি বাইরে থেকে হলেও আপনাকে খুব সাপোর্ট করে। আমি তো দেখেছি সিকিউরিটি এখানকার, ইন্ডিয়া সিকিউরিটি সবচেয়ে বেস্ট। আইপিএল এর আসছে মৌসুমে ইডেন গার্ডেন্সে মোট 7টি ম্যাচ আয়োজনের কথা রয়েছে। ইতিমধ্যে এই ম্যাচগুলোর কয়েক হাজার টিকিট অনলাইনে আগাম বিক্রিও হয়ে গিয়েছে, যাদের অনেকেই ম্যাচ টিকিট সংগ্রহ করেছেন মাঠে বসে মুস্তাফিজুর রহমানের খেলা দেখবেন বলে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পদত্যাগকারীদের দলে ফেরানোর চেষ্টা এনসিপি, জামায়াতের সঙ্গে সমঝোতা নির্বাচনী কৌশল, আদর্শিক নয় বলছেন নেতারা। কিছু আসনে জোট নেতাদের অসন্তোষের মুখে পড়ার অভিযোগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচন হচ্ছে আজ। সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো ক্যাম্পাস। এবং নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে তোলা হলো মাদুরোকে। নিজেকে নির্দোষ ও ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট বলে দাবি। পরবর্তী শুনানি 17 মার্চ। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ আলিফ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।